কিছু কটন কোম্পানি ছিল ডিউরিং দ্যাট ফেজ যারা ৬ বছরের শিশুকে তাদের ফ্যাক্টরিতে জোরপূর্বক ভয়ঙ্করভাবে কাজ করাতো। তুমি হয়তো ইন্ডাস্ট্রিয়ালিজমকে আশীর্বাদ হিসেবে ভাবছো, কিন্তু এই আশীর্বাদটা কেমন ডিসগাস্টিং, ক্ষতিকর। ক্যাপিটালিজম আইডিয়াটাকে মানুষের মধ্যে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু তিনি নিজে তো চেঞ্জ হতে পারবেন। আই ক্যান নট চেঞ্জ দ্য সোসাইটি, বাট আই ক্যান চেঞ্জ মাইসেলফ। আমরা রোমান্টিক পোয়েট্রি পড়তে গিয়ে দেখবো যে প্রত্যেকেই যেন তাদের বাস্তবতা থেকে এসকেপ করেছে। বলছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। কোন জগৎ? ন্যাচারাল ওয়ার্ল্ড নাকি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড? মিনিং তো তোমাকে জানতেই হবে, কিন্তু সিগনিফিকেন্সটাও বুঝতে হবে। আর সিগনিফিকেন্সটা বুঝতে গেলে কবিতার সঙ্গে জড়িয়ে থাকা ব্যাকগ্রাউন্ডটাকে খুব নিখুঁতভাবে পড়াশোনা করতে হবে। দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস বাই উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আজকে আমরা এই পোয়েমটা নিয়ে আলোচনা করব। একটা জিনিস লক্ষ্য করো, আমরা সত্যি হয়তো জগৎ, কেমন জগৎ? ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড আমাদের মধ্যে এমন ভাবে ঢুকে গেছে যে সেই কারণে আমরা এথিক্স হারিয়েছি, ভ্যালুজ হারিয়েছি, বিলিফ সিস্টেম পুরো ডিস্ট্রাক্ট করে দিয়েছি, আধ্যাত্মিকতার নামে সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছি। আর ঠিক সেই কারণেই হয়তো কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ভেতর থেকে ফ্রাস্ট্রেটেড, ইমোশনাল। এবং আমরা তো জানি যে যখন কবিতা লেখার যে থিওরি, ওয়ার্ডসওয়ার্থ যখন লিরিক্যাল ব্যালাডস, প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস লেখেন, তখন তিনি বলেছিলেন যে কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ইমোশনস। তো ঠিক সেই কারণেই হয়তো তিনি যখন তার চারপাশে এত বেশি ক্যাপিটালিজমকে তিনি দেখছেন, এত বেশি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে তিনি দেখছেন, সেটার নিরিখে তিনি তার ইমোশনসটাকে আর কন্ট্রোল করতে পারেননি। ইমোশনসটা ওভারফ্লো হয়ে গেছে, এবং সেই ওভারফ্লো হয়ে যাওয়া ইমোশনসটাকে নিয়েই আজকে আমরা হয়তো আলোচনা করব। তাহলে চলো আমরা কি কি পড়তে চলেছি সেই ব্যাপারে, মানে এই পার্টিকুলার পোয়েমটাতে, সেই ব্যাপারে একটু দেখে নেওয়া যাক। ফার্স্ট অ্যাবাউট দ্য পোয়েম। এখানে কিন্তু আমরা পাবলিকেশনস হিস্ট্রি নিয়ে আলোচনা করব। গট ইট? পাবলিকেশন হিস্ট্রি, পাবলিকেশনস রিলেটেড বিভিন্ন ইনফরমেশন ছোটখাটো, সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট। আমি জানি তোমরা অনেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সম্বন্ধে জানো, কারণ রোমান্টিক এজে মানে ইট ওয়াজ আ রিভোল্ট এগেনস্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। ইউ অল নো ইট, কারণ হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার আমরা কম বেশি সবাই পড়েছি, আর পড়তে হয় ইংলিশ অনার্স রাখতে গেলে। তারপরেও আমি একটু আলোচনা করব, কারণ আজকের আলোচনার নিরিখে কবিতাটা জাজ করতে হবে আমাদের, বা কবিতাটা অ্যানালিসিস করতে হবে। দ্যাট ইজ দ্য রিজন, একটু মনে করিয়ে দেওয়া। সেকেন্ড হচ্ছে জনরা, সনেট। সনেট ব্যাপারটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সনেট কি, সনেট কত প্রকার, আজকে যে সনেটটা আমরা পড়তে চলেছি সেটা কি ধরনের সনেট, সেটা নিয়ে আলোচনা করব। ফাইনালি লাইন বাই লাইন অ্যানালিসিস করব। তারপরে ফিগারস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, এবং সর্বশেষে আমরা ফর্ম অ্যান্ড স্ট্রাকচার। সনেট এখানে জনরা হিসাবে আমরা পড়ব, কিন্তু এই জনরাটার অ্যাপ্লিকেশনস কবিতার নিরিখে এই ফর্ম অ্যান্ড স্ট্রাকচারে হবে। আজকের ক্লাসটা মোস্ট প্রবাবলি একটু বড়ও হতে পারে, চেষ্টা করছি যতটা কম্প্যাক্ট করা যায়। তোমরা খুব মন দিয়ে ক্লাসটা দেখো। আই হোপ আজকের ক্লাস করার পর তোমাদের অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে রিগার্ডিং দিস পোয়েম। তাহলে চলো শুরু করা যাক আমাদের পাবলিকেশন ডিটেলস দিয়ে। অ্যাজ ইউ অল নো ইট, পোয়েমের টাইটেল কি? দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। টাইটেলের সিগনিফিকেন্সটা কি সেটা আমরা পোয়েম যখন শুরু করব তখনই বুঝতে পারবো যে টাইটেলের মানে জগৎটা কিভাবে আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে। রাইটার বা পোয়েট কে সেটা আমরা জানি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তিনি লিখেছিলেন মোটামুটি 1802 থেকে 1804 মধ্যে। বেশিরভাগ জায়গাতে 1802টাই লেখা থাকবে দেখবে, কিন্তু এই মানে স্পেসিফিক টাইম বলা যায় না। মোটামুটি বলা যায় 1802 থেকে 1804 মধ্যে তিনি লিখেছিলেন। পাবলিশ হয়েছিল 1807 সালে। কিসে পাবলিশ হয়েছিল? পোয়েমস ইন 2 ভলিউমস। পোয়েমস ইন 2 ভলিউমস, এই পোয়েট্রি কালেকশনসে এই পার্টিকুলার পোয়েমটি পাবলিশ হয়। এটা জনরাটা কি? এটা জনরাটা হচ্ছে আমরা জানি ইটালিয়ান সনেট বা পেট্রিয়ার্কিয়ান সনেট। এর যে কনটেক্সট বা ব্যাকগ্রাউন্ড কনটেক্সট সেটা কি? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ইংল্যান্ড। ইংল্যান্ডের নিরিখে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনসটা এখানে আমাদেরকে বুঝতে হবে বা জানতে হবে, এবং সেখানে সব থেকে বেশি বুম হয় ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের। নেক্সট, যেহেতু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে এই পোয়েমের ব্যাকগ্রাউন্ড, এই পোয়েমটাকে বুঝতে গেলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তোমাকে বুঝতে হবে। অল্প বিস্তর এটা নিয়ে আমরা আলোচনা করে নিই। দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মোটামুটি এই 1760 থেকে 1840 পর্যন্ত
পিক পয়েন্টে থাকে ইংল্যান্ডের সমাজে। এবার এই পিক পয়েন্টে থাকার দরুন কিছু তো পরিবর্তন হয়। আগে ইংল্যান্ডে কেমন ইকোনমিটা কিসের উপর বেস ছিল, বা সেখানকার সোসাইটি কিসের উপর বেস ছিল? আমরা জানি যে আগে বেশিরভাগটাই ছিল কি চাষাবাদের উপর ডিপেন্ড করে। কিসের উপর ডিপেন্ড করে? চাষাবাদের উপর ডিপেন্ড করে, বা গবাদি পশু প্রতিপালনের উপর ডিপেন্ড করে। এবং ডোমেস্টিক ইকোনমিটা ছিল কেমন? ডোমেস্টিক। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে কি হলো, এই যে চাষাবাদ থেকে হঠাৎ করে ফ্যাক্টরি কেন্দ্রিক ইকোনমি শিফট করে গেল। মানে এতদিন কোন একটা মানুষ যদি, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে কোন একটা মানুষ যদি বাড়িতে বসে সে কাপড় বুনছিল, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে এখন কাপড় কোথায় বোনা শুরু হলো? ফ্যাক্টরিতে। তাহলে এই যে শিফট, সাডেন শিফট অফ ইকোনমি, বা যখন, এটা খুব বাস্তব কথা, যখন কোন একটা সমাজের ইকোনমির সাডেন শিফট হয় তখন সমাজের সবকিছুই পরিবর্তন ঘটে। সমাজের ইনফ্যাক্ট কোর বিলিফ সিস্টেম সেটারও পরিবর্তন ঘটে। তোমরা যারা মার্কসিজম পড়েছো তারা এই ব্যাপারটা আরো ভালো বুঝতে পারবে, যে যখন ইকোনমি ইজ সামথিং হুইচ ডিটারমিনস এভরি ল ইন এ পার্টিকুলার সোসাইটি অ্যাকর্ডিং টু কার্ল মার্কস, আর সেটা সামহাও এখানে কিন্তু অ্যাপ্লিকেবল হবে। তাহলে ভেবে দেখো, একটা সমাজ মানে রোমান্টিক এজে, মানে মোটামুটি এই 1760 থেকে শুরু হচ্ছে 1840 পর্যন্ত চলছে, মানে ভিক্টোরিয়ান এজ পর্যন্ত পিক পয়েন্টে থাকছে ইন্ডাস্ট্রিয়ালিজম বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। এই সময়টাতে সমস্ত ইকোনমি ঘর থেকে বেরিয়ে ফ্যাক্টরি চলে গেল, ইন্ডিভিজুয়ালিজম থেকে বেরিয়ে মাসে চলে গেল, রুরালিজম থেকে বেরিয়ে আরবানাইজেশনে চলে গেল। তাহলে মানুষের পরিবর্তনটা কেমন ভাবে হবে? এবং সর্বোপরি এই সময়টাতে আমরা জানি স্টিম ইঞ্জিন ক্রিয়েট হয়ে যায়, তারপরে কি স্পিনিং জেনি, এটা কাপড় বুনানি যন্ত্র, তারপরে পাওয়ার লুম, এটাও কাপড় বুনানি একটা যন্ত্র। তো এই যে এগুলো তৈরি হওয়ার ফলে ইন্ডিভিজুয়াল লেভেলে মানুষ যেভাবে নিজের কাজকর্ম করত এবং তাদের রুজি রোজগার হতো, হঠাৎ করে বড় বড় ফ্যাক্টরি এস্টাবলিশ হয়ে গেল। আর হঠাৎ করে যখন বড় বড় ফ্যাক্টরি এস্টাবলিশ হলো তখন এক শ্রেণীর মানুষের তো প্রবলেম হবেই। রিগার্ডিং দিস এটা বলে রাখি, যখন এই যে পাওয়ার লুম তৈরি হয় তখন কিন্তু ইংল্যান্ডের যারা কৃষি ছিল, ইংল্যান্ডে যারা কৃষক ছিল, তারা কিন্তু যথারীতি হামলা করে বিভিন্ন এস্টাবলিশমেন্টে, তারা এটা হতে দিতে চায়নি। তো ঠিক মানে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের প্রভাবটা না বিস্তর, আমরা এই 15 মিনিট 10 মিনিটে এটা বলে বোঝাতে পারবো না। এবার এটার ইম্প্যাক্ট কি ছিল বলতো? ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ইম্প্যাক্ট কি ছিল? লুক, আজকে যে আমরা পোয়েমটা পড়তে চলেছি সেই পোয়েমটার নিরিখে যদি ইম্প্যাক্টটা লক্ষ্য করি, তাহলে কবি শুধুমাত্র নেচারের উপর ইম্প্যাক্ট দেখিয়েছেন। এবার নেচারটা দুটো, একটা হচ্ছে এক্সটার্নাল নেচার প্রকৃতির উপর, একটা হচ্ছে মনুষ্য প্রকৃতির উপর ইন্টারনাল নেচার, হিউম্যান নেচার, তার উপর যে ইম্প্যাক্ট সেটার কথা তিনি আলোচনা করেছিলেন। কিন্তু শুধু মাত্র কি সেটার উপরই আবদ্ধ ছিল? অবভিয়াসলি নট। কল্পনা করে দেখো, যখন একটা ইকোনমি, অর্থনীতি যখন গ্রাম থেকে শহরে যাচ্ছে, মানুষ গ্রামে কাজ হারাচ্ছে, সুতরাং তারা গ্রাম থেকে শহরে ভিড় করছে। আর যখন শহরে ভিড় করে, আর সেই সময়কার কথা ভাবো যখন প্রপার সিস্টেম ছিল না, প্রপার কোনো কিছু লেবার ল ছিল না, কতক্ষণ কাজ করতে হবে সেটার কোনো হিসেব ছিল না। মানে ধরো আজকের যুগে ইনফ্যাক্ট তোমরাও অনেকে হয়তো ফেস করে থাকবে যে বিএড করা অনেক ক্যান্ডিডেট আছে। এবার বিএড করা ক্যান্ডিডেট আছে, আমি অবাক হয়ে যাই যে যেগুলো তোমার প্রাইভেট স্কুল সেগুলো কিভাবে এক্সপ্লয়েট করে কাদেরকে? এই টিচারদেরকে 3000 টাকা, 2500 টাকা, 4000 টাকা দিয়ে তাদেরকে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত, মানে আমাদের মফস্বলের কথা বলছি, 10টা থেকে 4টে পর্যন্ত তাদেরকে ক্লাস নিতে হয়, 6টা-7টা ক্লাস। ঠিক তেমন সেই সময়টাতে, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সেই সময়টাতে এই ব্যাপারটা ঘটতো। গ্রাম থেকে উঠে আসা একটা মানুষ, ধরো জব ওপেনিং বা জব অপরচুনিটি একটা ফ্যাক্টরিতে 100 জন আছে, কিন্তু গ্রাম থেকে গ্রামে যখন তারা সমস্ত কাজকর্ম হারাচ্ছে, তারা ভিড় লাগাচ্ছে কোথায়? সে ফ্যাক্টরির বাইরে বা শহরে আসছে। শহরে আসার ফলে হাজার হাজার মানুষ সেখানে আসছে। এবার দেখা যাচ্ছে যে যাদের মাইনে হওয়া উচিত ছিল 300 টাকা পার ডে বা 400 টাকা পার ডে, তাদের মাইনে হচ্ছে মোট 100 টাকা পার ডে। ইট ইজ এ শিয়ার এক্সপ্লয়টেশন ডিউরিং দ্যাট ফেজ। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় ভয়ঙ্কর এক্সপ্লয়টেশন থাকতো। এবং ওয়ার্কিং আওয়ার কত? ওয়ার্কিং আওয়ার কোনো ফিক্স ছিল না, 12 ঘন্টা, 16 ঘন্টা, সামটাইমস 18 ঘন্টা ওয়ার্কিং আওয়ার থাকতো। মানে কিভাবে শোষণ করা হতো ফ্যাক্টরিগুলোতে, কল্পনা করে দেখো। নট অনলি দ্যাট, এই যে এখানে ইমেজটা দেখো, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটা ইম্প্যাক্ট, যে শিশু শ্রমিক, চাইল্ড লেবার ভয়ঙ্কর। ইনফ্যাক্ট কিছু
কটন কোম্পানি ছিল ডিউরিং দ্যাট ফেজ, যারা 6 বছরের শিশুকে তাদের ফ্যাক্টরিতে জোরপূর্বক ভয়ঙ্কর ভাবে কাজ করাতো। তোমরা তো এটা দেখছোই। এটার একটা রিফ্লেকশনস কিন্তু তোমরা কোথায় পাবে? উইলিয়াম ব্লেকের দ্য চিমনি সুইপারেও পাবে, কিন্তু সেটা ইন্ডিভিজুয়ালিজমের উপর বেস করেছিল। আর এটা কি হচ্ছে? এটা ইন্ডাস্ট্রিয়ালিজমের উপর বেস করে, মানে ইন্ডাস্ট্রি আসার পরে বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটার ফলে প্রকৃতি তো পলিউটেড হচ্ছেই, প্লাস হিউম্যান এথিক্স পলিউটেড হচ্ছে, ভ্যালিউজ পলিউটেড হচ্ছে। হিউম্যান বিংস ক্যাপিটালিজমের দিকে এত বেশি ঝুঁকে যাচ্ছে যে তারা এক্সপ্লয়েট করতে ছাড়ছে না। কাকে? সাধারণ মানুষকে তো এক্সপ্লয়েট করছেই, একটা ম্যাচিওর হিউম্যান বিং কে এক্সপ্লয়েট তো করছেই, উপরন্তু একটা বাচ্চাকেও তারা এক্সপ্লয়েট করতে ছাড়ছে না। এতটা বেশি রূঢ়তা, এতটা বেশি ক্রুয়েলটি হিউম্যান বিংস এর মধ্যে ঢুকে পড়েছিল। পারহ্যাপস সেই কারণেই আমাদের কবি ফ্রাস্ট্রেট হয়ে আজকের এই কবিতাটা তার ইমোশনাল আউটবার্স্ট থেকেই লেখেন। বোঝা গেল? নাও এই কবিতাটা কি? এই কবিতাটা হচ্ছে একটা সনেট। কি? সনেট। নাও হোয়াট ইজ সনেট? সনেট কি? সনেট হচ্ছে, a sonnet is a lyric poem consisting of 14 iambic pentameter lines. এই যে iambic pentameter, এটা কিন্তু ফর্ম এন্ড স্ট্রাকচার যখন আমি পড়াবো তখন ইন ডিটেইলে আলোচনা করে দেবো, এটা মাথায় রেখো। এখন শুধু ভাবো যে সনেট কি? সনেট হচ্ছে 14 লাইনের একটা ছোট পোয়েম, যে পোয়েমের মধ্যে কতগুলো থিম অবলম্বন করে মনের ভাবকে প্রকাশ করা হয়। যেমন থিম অফ লাভ হতে পারে, সনেটের থিম অফ লাভ, যেমন শেক্সপিয়ারের বেশিরভাগ সনেট পড়বে সেখানে থিম অফ লাভটাকে দেখতে পাবে। থিম অফ বিট্রেল হতে পারে, থিম অফ ইমোশনাল ক্রাইসিস হতে পারে। এই ব্যাপার বিষয়গুলোকে অবলম্বন করে যখন একটা 14 লাইনের শর্ট লিরিক পোয়েম, তাও কোন ফর্মে? আয়াম্বিক পেন্টামিটার লাইন্স কে অবলম্বন করে, মানে এই ফরম্যাটটাকে অ্যাপ্লাই করে যখন একটা পোয়েম লেখা হয় তখন আমরা সেটাকে বলি সনেট। সিম্পল, এটুকুটা মাথায় রাখো, আর কিছু দরকার নেই। দেখো এই সময় যেহেতু সময় কম, এক্সট্রা মাথাতে নেওয়ার দরকার নেই, যেটা খুব সহজে নিতে পারবে সেটাকে নেওয়ার চেষ্টা করো। সনেটকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, অ্যাজ ইউ অল নো ইট। দুটো ভাগ নয়, আরো অনেক ভাগ আছে, কিন্তু মেজর সেটা কি? একটা হচ্ছে ইটালিয়ান বা পেট্রিয়ার্কান সনেট, আর একটা হচ্ছে ইংলিশ আর শেক্সপিয়ারিয়ান সনেট। স্পেন্সিয়ারিয়ান সনেট আছে, কার্টল সনেট আছে, দেয়ার আর সো মেনি সনেটস, কিন্তু আমরা আমাদের বোঝার তাগিদে জাস্ট আপাতত মাথায় রাখার জন্য এই দুটো যেহেতু মেজর ফর্ম অফ সনেট, সেটাই দুটো মাথায় রাখবো। তো আমরা যে সনেটটা পড়তে চলেছি সেটা হচ্ছে ইটালিয়ান সনেট বা পেট্রিয়ার্কান সনেট। এই যে ইটালিয়ান বা পেট্রিয়ার্কান সনেট, এটা কিন্তু ইটালিয়ান পোয়েট ফ্রান্সিসকো পেট্রার্ক পপুলারাইজ করেছিল। দ্যাট ইজ দ্য রিজন এই সনেটের নামকরণটা তাকে অবলম্বন করে করা হয়েছে। এই সনেটের দুটো ভাগ, এই যে এটা একটা ভাগ দেখতে পাচ্ছ 14 লাইন, তাহলে 14 লাইনকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে 8, একটা হচ্ছে 6। এই 8 লাইন, এই পোর্শনটাকে আমরা বলছি অক্টাভা। কি? অক্টাভা। এবং এই যে 6 লাইন, এই পোর্শনটাকে বলছি সেস্টেট। কি বলছি? সেস্টেট। নাও অক্টোবর মধ্যে আমরা কি দেখতে পাবো? অক্টোবর মধ্যে কিন্তু আমরা দেখবো যে কবি একটা প্রবলেমস এর কথা বলছেন। কবি কি বলছেন? একটা প্রবলেমস এর কথা বলছেন। সেস্টেটের মধ্যে তিনি একটা সলিউশনের কথা ভাবছেন। নেসেসারি নয় যে সলিউশন তিনি দিতে পারবেন, ইট ইজ নট নেসেসারি অ্যাট অল। তিনি সলিউশনের কথা ভাবছেন। সেস্টেটে কি থাকবে? একটা সলিউশন বা রেজলিউশনের কথা তিনি ভাবছেন। তাহলে ফার্স্ট 8 লাইন, যেটাকে আমরা অক্টোভা বলছি, সেখানে একটা প্রবলেম থাকবে। নেক্সট 6 লাইন, যেটাকে আমরা সেস্টেট বলছি, সেখানে একটা সলিউশনের কথা তিনি ভাবছেন বা বলছেন। সেই সলিউশনটা মাস লেভেলে সলিউশন হতে হবে এমনটা নয়, নিজস্ব লেভেলেও সলিউশন থাকতে পারে, যে আমি কোথায় কি পাচ্ছি। এবং যখন আমি কবিতাটার ফর্ম এন্ড স্ট্রাকচার বা কবিতাটা যখন পড়াবো তখন আরো ওটা বিশেষ আলোচনা করে দেবো, তাহলে এটা বুঝতে পারবে। এবং সর্বোপরি এই যে প্রবলেমস থেকে সলিউশনে যে ঢুকছি আমি, মানে 8 লাইন থেকে 9 লাইনে ঢুকছি আমি, এই প্রবলেমস থেকে সলিউশনে আসার প্রসেসটাকে কি বলে? কি বলে? ভল্টা। কি বলে? ভল্টা। মনে থাকবে? তাহলে এই স্ট্রাকচারের মধ্যে 4টা মেজর জিনিস থাকবে। এই ফার্স্ট পার্টটাকে বলবো অক্টোভা, এটাকে বলবো সেস্টেট। একটা পার্ট অক্টোভার মধ্যে থাকবে প্রবলেম, সেস্টেটের মধ্যে থাকবে সলিউশন, দুটো পার্ট। আর এই প্রবলেম থেকে সলিউশনের দিকে আসার যে প্রসেস, সেটাকে বলবো ভল্টা। এবার এসো, এর রাইম স্কিমটা কেমন হতে হবে? আমরা জানি এটা আয়াম্বিক পেন্টামেটার লেখা হতে হবে, এটা মেন জায়গা, কিন্তু রাইম স্কিমটা কেমন হতে হবে? বেশিরভাগ সময়ে, ইনফ্যাক্ট আজকের পোয়েমে আমরা দেখতে পাবো
রাইম স্কিম হচ্ছে এইটা যে ফার্স্ট যে কোয়াড্রেন্টস থাকবে এ বি বি এ, এ বি বি এ, সেকেন্ড কোয়াড্রেন্টও তাই এ বি বি এ, বোঝা গেল? এবং শেষ স্টেট যেটা থাকবে সেটা বেশিরভাগ সময় সিডি সিডি সিডি, গট ইট? শুধু সিডি 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 থাকবে এমনটাই নয়, সিডিই সিডিই সিডিও থাকতে পারে, গট ইট? এটা হচ্ছে পেট্রিয়টিক সনেট। আমরা শেক্সপিয়ারের সনেট নিয়ে আলোচনা করছি না বা করবো না, কারণ শেক্সপিয়ারের সনেট নিয়ে আলোচনা করলে ক্লাসটা আরো দীর্ঘায়িত হয়ে যাবে। চলো এবার আমরা মূল কবিতার মধ্যে তাহলে ঢুকে পড়ি। বোঝা গেল? এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবার চলো মূল কবিতা। দেখো, অ্যাজ ইউ অল নো ইট, যে কবিতাতে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মিনিং, আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম, একটা হচ্ছে সিগনিফিকেন্স। মিনিং তো তোমাকে জানতেই হবে, কিন্তু সিগনিফিকেন্সটাও বুঝতে হবে। আর সিগনিফিকেন্সটা বুঝতে গেলে কবিতার সঙ্গে জড়িয়ে থাকা ব্যাকগ্রাউন্ডটাকে খুব নিখুঁত ভাবে পড়াশোনা করতে হবে। ওই জন্যে তোমরা চেষ্টা করো, আমি যখন কবিতাটা পড়াচ্ছি তখন ডেফিনেটলি সিগনিফিকেন্সটাকেও হাইলাইট করার চেষ্টা করব। তোমরা কিন্তু টুকটুক করে একটু লিখে নেওয়ার চেষ্টা করিও, কারণ সবসময় তো ভিডিও দেখা সম্ভব নয়। ডেফিনেটলি আই উইল বি গিভিং ইউ দ্য স্টাডি ম্যাটেরিয়ালস অ্যাজ ওয়েল, কিন্তু তোমাদের নিজস্ব সেলফ মেড নোট থাকতে গেলে সেটা লং টার্মে কাজে লেগে যাবে। ওকে, দেখো, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। জগৎ আমাদের মধ্যে অনেকটা ঢুকে পড়েছে। না, জগতে কি কি থাকে? জগতের যদি আমরা সিম্পলিফাইড ওয়েতে ব্যাখ্যা করি, তাহলে জগতের দুটো জগৎ, একটা হচ্ছে ন্যাচারাল ওয়ার্ল্ড, তাই তো? একটা হচ্ছে ন্যাচারাল ওয়ার্ল্ড, গট ইট? আর একটা কি? আর একটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড। এবার এই দুটো জগৎ আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের আগে ওয়ার্ডশট বলছেন, এখানে কিন্তু প্লুরাল ইউজ করবেন, এই যে আস, প্লুরাল ইউজ করবেন। দেখবে ফার্স্ট স্ট্যাঞ্জাতে ওয়ার্ডশট আস ইউজ করছেন, মানে ফার্স্ট স্ট্যাঞ্জা ইন দ্য সেন্স অক্টোবাতে আস ইউজ করছেন, এবং শেষ স্টেজে গিয়ে তিনি আই ইউজ করবেন। সেটার একটা কারণ আছে, সেটা আমি বলছি। বলছে দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, জগৎ আমাদের মধ্যে অনেকটাই ঢুকে পড়েছে, মানে বেশিরভাগ জায়গাটা জগৎ স্থান গ্রহণ করে নিয়েছে। এবার কোন জগৎ, ন্যাচারাল ওয়ার্ল্ড নাকি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড? জগৎ অ্যাজ এ হোল দুটোই এক্সিস্ট করতো বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, বিফোর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, বাট অ্যাজ ইউ অল নো ইট, দিস পোয়েম ইজ এ রিফ্লেকশন অফ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সুতরাং এখানে স্পেসিফিক্যালি ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথাই তিনি বলছেন, তিনি আক্ষেপ করছেন, তিনি ইমোশনাল হয়ে বলছেন। মানে শুরুয়াতটা দেখো, আমরা জানি যে ওয়ার্ডশট যখন কবিতা লেখেন খুব সিম্পল ল্যাঙ্গুয়েজে লেখেন, এবং যে ল্যাঙ্গুয়েজটা মানুষের মানে বোধগম্যর বাইরে হবে তিনি সেটা ইউজ করেন না। তিনি বোঝাতেই চাইছেন, কারণ ইমোশনস কখনো কঠিন ভাবে বোঝানো যায় না। ইমোশনস কেমন, তুমি যখন রেগে যাও তখন কি কঠিন ভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করো ইউ আর অ্যাংরি? নো, অবভিয়াসলি নট। বা তুমি যখন ভালো কিছু ফিল করো তখন একটা মানুষকে বোঝানোর চেষ্টা করো কিভাবে? খুব সহজ ভাবে। ঠিক তেমনই ওয়ার্ডশট এখানে কি করছেন, দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস। ম্যাটেরিয়ালিস্টিক জগৎটা আমাদের মধ্যে বিশাল জায়গা গ্রহণ করে ফেলেছে, বিশাল ভাবে ঢুকে গেছে। তারপরে তিনি বলছেন এই যে গ্যাপটা না, এই যে সেমিকোলনটা আছে, হোয়াট ইজ ইট, কেন সেটা দেওয়া হয়েছে? তিনি যে কতটা ভেঙে পড়েছেন একটা আক্ষেপের এক্সট্রিম পর্যায়কে শো করার জন্য তিনি এটা সেমিকোলনটাকে ইউজ করেছেন। এখানে দেখো, লেট অ্যান্ড সুন, লেট মিন্স লেট অ্যান্ড শুন, লেট মিন্স উনি দেখতে বলছেন, লেট মিন্স হচ্ছে রিসেন্ট পাস্ট। কি রিসেন্ট পাস্ট? রিসেন্ট পাস্ট মিন্স ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস কে তিনি দেখতে বলছেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনস কে তিনি দেখতে বলছেন। তিনি বলছেন লেট, এই যে দেখো, তিনি বলছেন এই যে কদিন আগেই দেখলে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে মানুষের মধ্যে ক্যাপিটালিজম ব্যাপারটা, ম্যাটেরিয়ালিস্টিক ইডিওলজিটা কত ভাবে ঢুকে গেছে। এবং শুধু রিসেন্ট পাস্টই দেখবে এমন নয়, সুন মিন্স এখানে নিয়ার ফিউচারের কথা বলছেন।
কি নিয়ার ফিউচারের কথা বলছেন। তিনি বলছেন যে নিয়ার ফিউচারে আরো সেটা ঢুকে পড়বে, মানে অ্যাজ ইফ হি ইজ প্রেডিক্টিং দ্য ফিউচার, হি ইজ প্রেডিক্টিং দ্য ফিউচার। তিনি বলছেন দ্য ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, আমাদের মধ্যে ম্যাটেরিয়ালিস্টিক জগৎটা ভয়ঙ্কর ভাবে ঢুকে গেছে। এবার তিনি সেটা প্রমাণ দিচ্ছেন লেট অ্যান্ড সুন। এই যে দেখো রিসেন্ট পাস্টে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটে গেল, ইংল্যান্ডের সমস্ত গৃহকেন্দ্রিক যেসব অর্থনীতি ছিল সেটা শিফট করে ফ্যাক্টরি কেন্দ্রিক অর্থনীতিতে শিফট করে গেল। সেটার ফলে মানুষকে যেভাবে মানুষ শোষণ করতে শুরু করলো এবং ক্যাপিটালিজমটার ভয়ঙ্কর রূপ ধারণ করলো, সেটার কথা তিনি বলছেন। এবং শুন বলছে ভবিষ্যতেও এরকম হবে, মানে আরো এরকম হবে, তিনি এটার প্রেডিক্ট করছেন। তারপর কি বলছেন, গেটিং অ্যান্ড স্পেন্ডিং, গেটিং অ্যান্ড স্পেন্ডিং। হোয়াট ইজ দিস গেটিং অ্যান্ড স্পেন্ডিং? এটা কিন্তু একটা জিরন। বলছেন গেটিং অ্যান্ড স্পেন্ডিং মিনস, বলছে যে আমরা অগাধ পাচ্ছি, মানে আমরা কনজিউম করছি, ভীষণভাবে কনজিউম করছি। কি কনজিউম করছি? গেটিং অ্যান্ড স্পেন্ডিং। কি কনজিউম করছি? ম্যাটেরিয়ালিজমটাকে, দ্য আইডিয়া অফ ম্যাটেরিয়ালিস্টিক ইডিওলজি, সেটাকে ভীষণভাবে কনজিউম করছি, অ্যাজ ইফ সেটাই আমাদের শেষ শান্তি, সেটাই আমাদের সব চাওয়া পাওয়া, সেটাই সবকিছু। ইনফ্যাক্ট আজকের যুগে আমরা বলি না, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইটস অল অ্যাবাউট মানি। তোমার কাছে যদি টাকা থাকে তাহলেই তোমার সমাজে সম্মান আছে, তোমার কাছে যদি টাকা থাকে তাহলেই তুমি হসপিটালে আগে চিকিৎসা পাবে, তোমার কাছে যদি টাকা থাকে তাহলেই সব জায়গাতে তোমাকে প্রায়োরিটি দেওয়া হবে। আমরা যে সোসাইটিতে বাস করি, ওয়ার্ডশট এটা কতদিন আগে বলছেন। গেটিং অ্যান্ড স্পেন্ডিং মানে আমাদের ম্যাটেরিয়ালিজম ঢুকছে এবং স্পেন্ডিং খরচা করছি। কি খরচা করছি? আমরা খরচা করছি আমাদের ভ্যালিউজকে, আমাদের এথিক্সকে, আমাদের ইন্টারনাল ফিলিংস ফর হিউম্যান বিং, সেটার জায়গাটা ধীরে ধীরে কমে যাচ্ছে। আমরা যত বেশি ম্যাটেরিয়ালিজম ঢুকছে তত বেশি সেগুলো খরচা হয়ে যাচ্ছে। এবং কি বলছে, এটার মিনিং অনেক জায়গাতে অনেক রকম কিন্তু পাবে, এটা আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি সেটা বললাম। দেখো, we lay waste our powers, we lay waste our powers, our powers, আমাদের ক্ষমতাটাকে আমরা চিনতে পারলাম না, আমরা নষ্ট করে ফেলছি। কিসের জন্য? এই ম্যাটেরিয়ালিজমের জন্য আমরা আমাদের ক্ষমতাটাকে নষ্ট করে ফেলছি। কিভাবে নষ্ট করছি? আমাদের ক্ষমতা কি? আমাদের ক্ষমতা হচ্ছে এই যে, আমাদের ক্ষমতাটা হচ্ছে কি? ক্রিয়েটিভিটির ক্ষমতা, ইমাজিনেশনের ক্ষমতা, হিউম্যানিজমের ক্ষমতা, মানুষকে ভালোবাসবে তার ক্ষমতা, পয়সা টাকা এগুলো ঊর্ধ্বে গিয়ে মানবিকতা থাকবে তার ক্ষমতা, কারোর সঙ্গে কারো ইমোশনাল স্যাচুরেশন ঘটানো, কারো ব্যথাতে নিজে ব্যথিত হওয়া, এই ক্ষমতা। এই সব ক্ষমতাগুলো থেকে যেন আমরা, এগুলো হচ্ছে ন্যাচারাল, তাই তো? আর কি ক্ষমতা? আধ্যাত্মিকতার ক্ষমতা। আজকের দিনে আমরা ধর্মটা কিভাবে পালন করি? সত্যি করে বলতো, হোয়াট ইজ রিলিজিয়ন ফর ইউ? ডু ইউ রিয়েলি বিলিভ যে রিলিজিয়ন তোমার জন্য শুধু তোমার একটা শান্তির মাধ্যম? বেশিরভাগ মানুষের কাছে সেটা হবে না। আজকের যুগে দাঁড়িয়ে, আজকে যে সমাজে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেখানে রিলিজিয়নটা বেশিরভাগ সময় শো অফ করার মাধ্যম। এখানে সেই ক্ষমতা, ওই জন্য বোধহয় আমরা কোথাও রিলিজিয়ন পালন করতে গিয়েও শান্তি পাচ্ছি না। কেন পাচ্ছি না? কারণ আমরা আধ্যাত্মিকতাটাকেও ম্যাটেরিয়ালিজমের সঙ্গে শো অফ করার মাধ্যমে জগতের কাছে প্রেজেন্ট করছি। দ্যাট ইজ দ্য রিজন। তিনি বলছেন উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার, আমরা আমাদের ক্ষমতাটা কি করছি? বিসর্জন দিচ্ছি, নষ্ট করছি, ওয়েস্ট করছি। কিসের ক্ষমতা? সমস্ত ধরনের প্রকৃতির সঙ্গে জড়িয়ে থাকলে যে যে ক্ষমতা অর্জন করা যায়, সমস্ত ধরনের ক্ষমতার কথা কবি এখানে বলছেন। তারপরে বলছেন লিটল উই সি ইন নেচার, এনটা বড় হাতের আছে, আমি এর আগের দিনই বলেছিলাম যে এনটা যখন বড় হাতের আছে তখন প্রপার নাউন হিসেবে ইউজ করা হচ্ছে এবং এটা একটা ডিভাইন ফিগারকে রিপ্রেজেন্ট করছে। আমরা জানি যে ওয়ার্ডশট প্যান্থিজমে বিশ্বাসী, অতএব নেচারকে সবসময়, এর আগে বোধহয় সি ডোয়েলটে বোধহয় কাইন্ড নেচার, 3 ইয়ার্সে বোধহয় কাইন্ড নেচার বলে একটা টার্ম ইউজ করা হয়েছিল, সেখানে এনটা বড় হাতের ছিল। এখানেও দেখো লিটল উই সি ইন নেচার, প্রকৃতির মাঝে আমরা খুব কম দেখতে পাই। কি দেখতে পাই? দ্যাট ইজ আওয়ার্স, আমাদের যা কিছু। আমাদের কি? প্রকৃতির মাঝে কি আছে আমাদের? সত্যি কথা বলতে কি, আমাদের সত্তাটাই প্রকৃতির মাঝে লুকিয়ে রয়েছে, আমাদের এক্সিস্টেন্সটাই প্রকৃতি। ওই যে রকস্টারের একটা গান শুনুনি, মে ভি হু নেচার, ওকে? তো ঠিক খানিকটা এইরকম,
বলছে আমাদের যা কিছু, ন্যাচারালি আমাদের যা কিছু, সেইটা বোধহয় আজকাল আমরা দেখতে পাই না, অন্ধ হয়ে গেছি। কি প্রাকৃতিক ব্যাপারটা কি? গাছপালা, নদী নালা যদি প্রাকৃতিক হয়, তাহলে তুমিও তো প্রকৃতিরই সৃষ্টি একটা। মানে ইউ আর দ্য মোস্ট ওয়ান্ডারফুল কি বলো স্পেসিস ইন দ্য ওয়ার্ল্ড, তাও তো প্রকৃতি তোমাকে তৈরি করেছে। অথচ কিনা ওয়ার্ডসওয়ার্থ বলছেন যে লিটল উই সি ইন নেচার দ্যাট ইজ আওয়ার্স। প্রকৃতির যা কিছু সেগুলো আমরা দেখতেই পাচ্ছি না। মানে তিনি যেন একটু আক্ষেপ করে বলছেন, তার যেন কষ্ট হচ্ছে যে প্রকৃতি থেকে এত বেশি ম্যাটেরিয়ালিজমে এত বেশি ফ্যাক্টরিজ তৈরি হচ্ছে, এত বেশি কলকারখানা তৈরি হচ্ছে, এত বেশি মানুষকে শোষণ করা হচ্ছে। মানে একে প্রকৃতি নষ্ট হচ্ছে, আবার মানুষের ভেতরকার যে দয়া মায়া অনুভূতি এগুলো শেষ হয়ে যাচ্ছে। সেটার কথা তিনি হয়তো বলছেন যে আমরা অন্ধ হয়ে গেছি। উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে, উই হ্যাভ গিভেন আওয়ার হার্টস অ্যাওয়ে। হার্টস অ্যাওয়ে মিন্স বলছে আমরা নির্দয় হয়ে গেছি, আমরা ভুলেই গেছি, ওগুলো নিয়ে মাইন্ডই করি না। কি কারণে মাইন্ড করি না? কারণ আমরা তো এখন ম্যাটেরিয়ালিজমে ডুবে রয়েছি। We always think about money, we always talk about money, we always dream about money, according to Wordsworth. আর ঠিক সেই কারণেই তিনি একটা অক্সিমোরন ইউজ করছেন, a sordid boon. A sordid boon means, sordid boon মানে হচ্ছে, হ্যাঁ তুমি হয়তো ইন্ডাস্ট্রিয়ালিজমকে আশীর্বাদ হিসেবে ভাবছো, কিন্তু এই আশীর্বাদটা কেমন? ডিসগাস্টিং, ক্ষতিকর। মানে অক্সিমোরনটা কত পাওয়ারফুল অক্সিমোরন ইউজ করেছে। একদিকে ভীষণ বেদনাদায়ক, সর্ডিড, ভীষণ বেদনাদায়ক, অন্যদিকে কি? বুন, আশীর্বাদ। এইভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। ডান। এবার এসো সেকেন্ড কোয়াড্রেন্সে। দেখো ফিগারস অফ স্পিচ গুলো তো আমরা পরে আলোচনা করবোই, ওই জন্য এখানে আলোচনা করছি না। এবার এক্সপ্লেনেশনে একটু মন দাও। দ্য সি, এখানে সিকে কিন্তু এই দেখো এসটা এখানে বড় হাতের ফিমেল এমবডিমেন্ট হিসেবে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, দ্য সি দ্যাট বেয়ারস হার বজম টু দ্য মুন, বলছে সমুদ্র সে কি করছে? একটা ফিমেল এমবডিমেন্ট, সে কিনা তার বুক উন্মুক্ত করে রয়েছে কিসের দিকে? চাঁদের দিকে। ইট ইজ এ কাইন্ড অফ বন্ডিং এর কথা বলছে, একটা রিলেশনশিপের কথা বলছে, যে সমুদ্র এবং চাঁদের সম্পর্কটা দেখো, দে ফেস ইচ আদার, তারা একে অপরকে ফেস করছে। আমরা জানি যে চাঁদের উপর ডিপেন্ড করে সমুদ্রের জোয়ার ভাটা ডিপেন্ড করে, ঠিক তেমন মানে এখানে একটা কানেকশনসকে এস্টাবলিশ করা হয়েছে। এই যোগাযোগটা ফিল করো যে সমুদ্র এবং চাঁদের একটা যোগাযোগ আছে, সেটার কথা কবি বলছেন। তারা বলছে দ্য উইন্ডস দ্যাট উইল বি হলিং অ্যাট অল আওয়ার্স, হলিং চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে। তাহলে উইন্ডস এর এখানে, উইন্ডস মিন্স এয়ার নয়, ব্রিজ নয়, জোরে হাওয়া। সমুদ্রবক্ষ, চাঁদ এবং উইন্ড, ভেবে দেখো তিনটে এলিমেন্টকে তিনি একটা জায়গাতে প্রেজেন্ট করছেন টু শো দেয়ার পার্মানেন্স, টু শো দেয়ার রিলেশনশিপ, টু প্রজেক্ট দেয়ার আইডিয়া অফ কো এক্সিস্টেন্স। তারা যদি একই সঙ্গে একই জায়গাতে বিরাজমান হতে পারে, তাহলে কেন এমনটা হচ্ছে যে ম্যাটেরিয়ালিজম পুরো নেচারটাকে ধ্বংস করে দিচ্ছে? তা এক্সটার্নাল নেচারই হোক বা হিউম্যান নেচারই হোক, কেন সেটা খেয়ে ফেলছে? তারপর বলছে and are up gathered now like sleeping flowers, এবং এই উইন্ডটা কি করছে? আকাশের মাঝে গিয়ে ফুলের মতো, মানে ঘুমন্ত ফুলের মতো যখন উপরে উঠছে, তখন ঘুমন্ত ফুলের মতো একটা জায়গায় গ্যাদার্ড হয়ে রয়েছে, মানে থম হয়ে রয়েছে। ফর দিস and for everything we are out of tune. We are out of tune means আমরা একসেপ্ট করতে পারছি না, আমরা এটাকে মেনে নিতে পারছি না। ফর দিস কি মানতে পারছি না? এই যে চন্দ্র, সূর্য, সমুদ্র, বাতাস, তাদের যে কোএক্সিস্টেন্স, তাদের যে এই একটা কি বলবো, তাদের যে রিলেশনশিপ, সেই ব্যাপারটাকে আমরা মানতে পারছি না। উই আর আউট অফ টিউন, তাদের সঙ্গে আমাদের যোগাযোগটা নেই। একদিকে নেচার,
একদিকে চাঁদ, সমুদ্র, হাওয়া বাতাস, একদিকে হচ্ছে উই মিন্স মেন, আমরা সাধারণ মানুষ। তাহলে আমরা যেন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। তারা একই সঙ্গে একই জায়গাতে বিরাজমান, বাট হোয়াট অ্যাবাউট মেন? তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা কেন বিচ্ছিন্ন হয়েছে? দে আর কোয়াইট অ্যাটাচড উইথ হোম? ম্যাটেরিয়ালিজম। সেই কারণে কবি এখানে বলছে উই আর আউট অফ টিউন। আউট অফ টিউন মিনস উই আর আউট অফ ফ্রম দেয়ার সাইকেল। মানে প্রকৃতির তো একটা সাইকেল আছে। ছোটবেলাতে আমরা পড়েছিলাম না বাস্তুতন্ত্রের যে ব্যাপারটা, একটা সাইকেল আছে। তো প্রকৃতি থেকে কোন একটা জীবে যে ধরো যে কিছু জীবকে সংরক্ষণ করা হয়, স্পেশালি প্রোটেকশন দেওয়া হয়, কারণ তারও কিছু কন্ট্রিবিউশন প্রকৃতিতে থাকে। ঠিক তেমনি এখানে হয়তো কবি এখানে বলতে চাইছেন যে প্রকৃতির অন্যান্য এলিমেন্ট গুলো কোএক্সিস্ট করছে, অথচ মানুষ যেন তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মানে আমাদের সেন্স অফ এলিনিয়েশন, রোমান্টিক যুগের যে সেন্স অফ এলিনিয়েশন, সেই এলিনিয়েশনটাকে এখানে তিনি প্রেজেন্ট করার চেষ্টা করছেন। তাহলে এই প্রত্যেকটা দেখো, ফার্স্ট টাইম যেটাতে আমরা উই ওভারঅল হিউম্যান বিংস এর কথা বলা হলো, এবং এখানে একটা প্রবলেমস এর কথা কিন্তু কবি বললেন। আই হোপ ইউ অল আন্ডারস্টুড ইট। যেখানে কবি ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে যা কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে, প্রকৃতির ক্ষয়ক্ষতি হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটাকে তিনি এখানে হাইলাইট করার চেষ্টা করলেন। এবার এসো সেস্টেট। এই পার্টটায় কি বলবো? সেস্টেট। সেস্টেটে কি হচ্ছে ভালো করে লক্ষ্য করো। ইট মুভস আস নট। এটাতে আমরা বিচলিত হচ্ছি না। এই যে আমরা যে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি, মুভস আস নট মিন্স বিচলিত হওয়া, এটাতে আমরা বিচলিত হচ্ছি না। গ্রেট গড, মানে উনি আক্ষেপ করছেন, এটাকে অ্যাপোস্ট্রফ বলা যেতে পারে। গ্রেট গড, তিনি আক্ষেপ করছেন এবং তিনি বলছেন I would rather be a pagan. I would rather be a pagan. Pagan means those who worship the nature. Okay. এই রিলেটেড একটা রেফারেন্স তোমাদেরকে দিয়ে রাখি। ওয়ার্ডসওয়ার্থ কবিতাটা অনেক আগে লিখেছিলেন, কিন্তু পাবলিশ হয়েছিল অনেক পরে। অ্যাজ ইউ অল নো ইট, 4-5-6 বছরের ডিফারেন্স ছিল। কেন ছিল এটা নিয়ে অনেক ক্রিটিক এটা বলে থাকেন যে ওয়ার্ডসওয়ার্থ এমন একটা সময় কবিতা লিখছিলেন যেখানে পুরো ইংল্যান্ডে ক্রিশ্চিয়ানিটি হচ্ছে মূল ধর্ম। সেই জায়গা থেকে তিনি বলছেন ক্রিশ্চিয়ানিটি থেকে বেরিয়ে এসে তিনি একজন প্যাগান হয়ে যাবেন। এটা অনেক এডিটর এবং পাবলিশার একসেপ্ট করেনি। বোঝা গেল? তোমাদের নিশ্চয়ই মনে থাকবে শেলি পড়তে গিয়ে 1811 সালে দ্য নেসেসিটি অফ বিং এথিওজম লেখার জন্য পিবি শেলি ওটা লিখেছিলেন। তিনি যখন কলেজে পড়তেন, অক্সফোর্ড ইউনিভার্সিটি কলেজে যখন তিনি পড়তেন, তখন অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন তিনি পড়াশোনা করছেন, তখন কিন্তু 1811 সালে দ্য নেসেসিটি অফ বিং এথিওজম লেখার পরে শেলিকে সেখান থেকে এক্সপেল করে দেওয়া হয়। তাহলে ভেবে দেখো, শেলিকে এক্সপেল করে দেওয়া হচ্ছে। ওয়ার্ডসওয়ার্থ পোয়েমের থ্রুতে একজন পেগান হতে চাইছেন, তাহলে তার পোয়েমটি কত সহজে পাবলিশ হবে? কারণ তখন মানুষ ভয়ে থাকতো, মানে ক্রিশ্চিয়ানিটির বাইরে দে ক্যান নট থিঙ্ক অফ এনিথিং এলস। তখন এতটা উন্মুক্ততা আসেনি সমাজের মধ্যে, তখন এতটা অ্যাকসেপ্টেন্সি আসেনি সমাজের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে কবি কতটা ফ্রাস্ট্রেট হচ্ছেন। তিনি যখন প্রবলেম বলছিলেন, প্রবলেমটা মনুষ্যত্বের প্রবলেম বলছেন, কিন্তু প্যাগান যখন হতে চাইছেন তিনি একা হতে চাইছেন। ঠিক এটাই, যে তিনি মনুষ্যত্ব বিহেভিয়ারকে, মানে হিউম্যান নেচার বা এক্সটার্নাল নেচার বা ম্যাটেরিয়ালিজম আইডিয়াটাকে, ক্যাপিটালিজম আইডিয়াটাকে মানুষের মধ্যে চেঞ্জ করতে পারবেন না, কিন্তু তিনি নিজে তো চেঞ্জ হতে পারবেন। I cannot change the society, but I can change myself. Okay, ওই জন্যই বলা হয় বোধহয় চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো সামহাও এখানে চ্যারিটি বিগিনস অ্যাট হোমটা এখান থেকে শুরু হচ্ছে। তিনি বলছেন I would rather be a pagan. আমি একজন প্যাগান হয়ে যাব, suckled in a creed outworn. এবং প্যাগানটা কেমন বলছে, যারা suckled means হচ্ছে, এখানে আক্ষরিক অর্থ হচ্ছে দুগ্ধ পান করানো, কিন্তু এখানে আক্ষরিক অর্থে গেলে হবে না, লালন পালন করা, লালিত পালিত হওয়া। প্যাগান যে লালিত পালিত হয়েছে কোথায়? সমাজের বাইরে। আউটওয়ার্ন মিন্স হচ্ছে, ক্রিড মিন্স জাতি, সমাজের বাইরে আউটওয়ার্ন মিন্স হচ্ছে যাকে সমাজ একসেপ্ট করেনি। কারণ পুরো ইংল্যান্ডে ক্রিশ্চিয়ানিটি ডমিনেট করছে, সেখানে ক্রিশ্চিয়ানিটির বাইরে একজন মানুষ যে কিনা নেচারের পুজো করবে, তাকে ক্রিশ্চিয়ান সোসাইটি একসেপ্ট করবে না। ঠিক সেই কারণেই এখানে বলছেন যে আই উড রাদার বি, বলছে ভাই আমি প্রকৃতির পূজারক হয়ে যাব, আমি প্রকৃতিকে ঈশ্বর মেনে বসবো,
এবং তাদের সঙ্গে সম্মিলিত হয়ে যাব যাদেরকে সমাজ বের করে দিয়েছে। শো মাই টাই, আমি করতে পারি। কি করতে পারি? এবার নিজেকে সলিউশন দেওয়ার চেষ্টা করছে। স্ট্যান্ডিং অন দিস প্লিজেন্টলি মিনস হচ্ছে একটা বিস্তীর্ণ তৃণভূমি, সবুজ তৃণভূমি। তিনি বলছেন যে আমি প্রকৃতির পুজো করব এবং প্রকৃতির মাঝে আমি দাঁড়িয়ে থেকে সবুজ প্রকৃতির রস আস্বাদন করব। তারপর কি বলছে? হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলর্ন। এই যে ফরলর্ন মিনস লোনলিনেস। কবি কেন লোনলিনেস ফিল করছেন? কবি আর প্রকৃতির সঙ্গে নিজেকে জড়িয়ে পাচ্ছেন না। কবি যেখানে যাচ্ছেন সেখানে বড় বড় ফ্যাক্টরি দেখছেন, যেখানে যাচ্ছেন যেসব মানুষদের সঙ্গে ওঠা বসা করছেন প্রত্যেকে যেন দে আর টকিং অ্যাবাউট মানি, দে নেভার টক অ্যাবাউট পিস, দে নেভার টক অ্যাবাউট এথিক্স, দে নেভার টক অ্যাবাউট ভ্যালিউজ। তাহলে কবি যেন তাদের থেকে, এবার আমাদের কবি কি? আমাদের কবি কোয়াইট অনেস্ট পারসন, আমাদের কবি প্রকৃতির সঙ্গে জড়িয়ে থাকতে ভালোবাসেন। আর ঠিক সেই কারণেই তিনি বলছেন যে তার যে লোনলিনেস, তার যে একাকিত্ব, সেই একাকিত্বটার কথা বলছেন যে হ্যাভ গ্লিমসেস দ্যাট উড মেক মি লেস ফরলর্ন। বলছে আমি সবুজ এই সবুজ তৃণভূমির দিকে তাকিয়ে থাকবো। শুধুমাত্র সবুজ তৃণভূমির দিকে তাকিয়ে থাকবে এমন নয়, আরো দুটো রেফারেন্স আছে, আমরা আসছি, অ্যালুশন এখানে ইউজ করা হয়েছে, সেখানে আসছি। বলছে আমি সেই সবুজের মাঝে দাঁড়িয়ে থাকবো, সবুজের রসটা আস্বাদন করব, সেটা হয়তো আমাকে একটু কম একাকিত্ব ফিল করাবে। মানে আমার কেউ নেই কিন্তু সবুজ আমার সঙ্গী। ওকে, তারপর কি বলছে? আরো কি দেখবো যেটার ফলে আমি আর একাকিত্ব ফিল করব না? হ্যাভ সাইট অফ প্রোটিয়াস রাইজিং ফ্রম দ্য সি। এখানে প্রোটিয়াসটা হচ্ছে গ্রিক গড। এবার এই প্রোটিয়াসের কিন্তু একটা অ্যাবিলিটি ছিল, ট্রান্সফরমেশন মিনস ইজিলি নিজের শেপ চেঞ্জ করতে পারতো। তো বলছে আমি প্রোটিয়াসকে দেখবো নিজের শেপ চেঞ্জ করতে পারবে। এখানে প্রোটিয়াস কিন্তু সিম্বলিক্যালি ইউজ হয়েছে। হয়তো তিনি এটা চাইছেন, মানে কবি এটা চাইছেন যে প্রোটিয়াসের থ্রুতে তিনি সমাজকে পরিবর্তন করবেন। যেমন ভাবে সমাজ ম্যাটেরিয়ালিজমে ভরে গেছে, প্রোটিয়াস আসছে গেলে আবার হয়তো সমাজ পেছনের দিকে ব্যাক করে যাবে, সেটার কথা বলছেন। আরেকটা কি বলছেন? অর হিয়ার দ্য ওল্ড ট্রিটন, এটাও কিন্তু একটা গ্রিক গড। ব্লো হিজ উইদার্ড হর্ন, এই যে দেখো সে তার মানে শঙ্খ সেটা বাজাবে। তো এই যে অ্যাকচুয়ালি এটা একটা কি বলবো ভিজুয়ালস ক্রিয়েট করা হয়েছে, অডিটরি ভিজুয়ালস বলা হয় এটাকে, যেটা থ্রুতে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ার্ডশট প্রকৃতির সমস্ত এলিমেন্ট, মানে তিনি যেমন ভিজুয়ালি মানে খোলা চোখে প্রকৃতিকে উপলব্ধি করছেন, আবার শোনাটাকেও ম্যাটার করছে। এই যে হর্নটা তিনি যে বাজাচ্ছেন, মেবি ইট ক্যান বি দ্য ওয়ার্নিং সাইন অফ দ্য ডিস্ট্রাকশন অফ হিউম্যান বিং। হয়তো কবি ট্রিটনের মাধ্যমে একটা মেসেজ দিতে চাইছেন যে সমাজের ধ্বংস অনিবার্য, ট্যাকল ইয়োরসেলফ। বোঝা গেল? সো দিস ইজ অল অ্যাবাউট দ্য পোয়েট্রি। তাহলে আমরা এখানে আই দেখছি, কারণ কবি গোটা সমাজকে পরিবর্তন করতে পারবেন না, তিনি নিজেকে পরিবর্তন করছেন। যে তিনি কোথায় গিয়ে শান্তি পাচ্ছেন সেই জায়গাটা তিনি বেছে নিচ্ছেন এবং প্রকৃতির কোলে গিয়েই তিনি শান্তি খুঁজে পাচ্ছেন। আমরা রোমান্টিক পোয়েট্রি পড়তে গিয়ে দেখবো যে মানে প্রত্যেকেই যেন তাদের বাস্তবতা থেকে এসকেপ করেছে। ওয়ার্ডশট নিজের রিয়ালিটি থেকে এসকেপ করে কোথায় গেছেন? প্রকৃতির বুকে মাথা রেখেছেন। শেলির কথা যদি দেখি তাহলে একটা ফোর্স, একটা গতি, শক্তির কাছে তিনি এসকেপ করেছেন। কোলরিজের কথা দেখি, কোলরিজকে যদি দেখি তাহলে কোলরিজ দেব কোথায় সুপার ন্যাচারালিজমে এসকেপ করেছেন। কেটস মেডিভ্যালিজমে এসকেপ করেছেন। তারপর বাইরনিক হিরোর যে কনসেপ্টটা মানে একটু ভবঘুরে, ওকে, মানে বোহেমিয়ান কাইন্ড অফ কনসেপ্ট, সেখানে তিনি এসকেপ করেছেন। মানে প্রত্যেকেই যেন নিজের বাস্তবতাতে কেউ হ্যাপি ছিল না। দে এসকেপ ফ্রম দেয়ার প্রেজেন্ট সিচুয়েশন and they have chosen their own world that could be imaginative, that could be in poetic form, and that could be something beyond their reality. Got it? তাহলে আশা করি তোমরা পোয়েট্রিটা বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা ফিগারস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। দেখো,
Personifications, attributing human traits to non-human entities. মানে একটা ইনঅ্যানিমেট, এই যে ধরো পেনটা যখন কথা বলতে শুরু করবে তখন পেন কথা বলছে মিন্স পেনকে আমি একটা পার্সনিফাই করছি। তো এখানে সমুদ্র কি নিজের বুক উন্মুক্ত করে চাঁদের সামনে তুলে ধরতে পারে না, অথচ সমুদ্রকে সেটা করানো হয়েছে। তাহলে এটাকে ফিমেল এমবডিমেন্ট হিসেবে প্রেজেন্ট করা হয়েছে, তাই তো? এটা হচ্ছে পার্সনিফিকেশন। তারপর কি উইন্ডস দ্যাট উইল হোলিং, উইন্ডস কি সব জায়গায় ছুটে ছুটে বেরিয়ে মানে আওয়াজ ক্রিয়েট করতে পারে, মানে আওয়াজ করে বেড়ায় না, মানে ন্যাচারালি বেড়ায়, কিন্তু উইন্ডস কে এখানে প্রেজেন্ট করা হয়েছে অ্যাজ ইফ হি ইজ এ লিভিং সোল, সে সব জায়গায় ছুটে ছুটে বেড়াচ্ছে। তো দিস ক্যান বি দ্য পার্সনিফিকেশন অ্যাজ ওয়েল। আর একটা জিনিস কি, আর আপ গ্যাদার্ড নাও স্লিপিং ফ্লাওয়ার, কখনো শুনেছো যে উইন্ডস ঘুমিয়ে থাকতে পারে, ফুলের মতো ঘুমোচ্ছে? বাতাস কখনো ঘুমায় না, ঘুমটা কাদের? হিউম্যান বিংস বা এই ধরনের জীবিত জীবদের। তো উইন্ডকে সে অ্যাট্রিবিউশনটা দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে সিমিলি। দেখো সিমিলি হচ্ছে যখন অ্যাজ বা লাইক দিয়ে কোন একটা কম্পারিজন তৈরি করা হয়, কম্পেয়ার করা হয়, কেন? তোমাকে বোঝানোর জন্য। এবার না উমুকের মতো মানুষটা, উমুকের মতো ফুলটা, বা এই খাবারটা খেতে উমুকের মতো, এই যে লাইক ইউজ করছে, ইট মিনস যখন লাইক বা অ্যাজ ইউজ করবো তখন সেটা হয়ে যাবে সিমিলি। কি আছে দেখো, লাইক স্লিপিং ফ্লাওয়ার্স, ওই যে হোলিং উইন্ডস যেটা, সেটার কথা বলছে যে ঘুমন্ত ফুলের মতো বাতাস উপরে গ্যাদার্ড হয়ে রয়েছে। ওকে, এখানে লাইক আছে মিনস চোখ বন্ধ করে তুমি সিমিলি করে দাও, ডোন্ট থিঙ্ক টুয়াইস। নেক্সট হচ্ছে অ্যালিট্রেশন। অ্যালিট্রেশন কি বলেছিলাম, যে ইনিশিয়াল কনসোনেন্ট সাউন্ডস এর রিপিটেশনকে আমরা অ্যালিট্রেশন বলি। এখানে দেখো, গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার, গেটিং অ্যান্ড স্পেন্ডিং উই লে ওয়েস্ট আওয়ার পাওয়ার, এখানে কিন্তু ডব্লিউ সাউন্ডটা সেটা হচ্ছে অ্যালিট্রেশন। কি সাউন্ড? তারপরে কি, দ্য সি দ্যাট বেয়ার্স হার বজম টু দ্য মুন, বা সাউন্ড, এটা একটা অ্যালিট্রেশন। ওকে, অনেক জায়গাতে আছে পোয়েট্রির, কম বেশি এক দুই লাইনই, মানে প্রত্যেকটা লাইনই একটাতে পেয়ে যাবে। অ্যালিউশন কি, কোন একটা হিস্টোরিক্যাল রেফারেন্স বা মিথোলজিক্যাল রেফারেন্স যেটা হঠাৎ করে কবিতার মধ্যে ইনপুট হয়। আমরা জানি প্রোটিয়াস একটা অ্যালিউশন, গ্রিক গডের কথা বলা হচ্ছে, ট্রিটন একটা অ্যালিউশন, গ্রিক গডের কথা বলা হচ্ছে, দিস ক্যান বি অ্যালিউশন। নেক্সট অ্যানাফোরা। অ্যানাফোরা হচ্ছে রিপিটেশন অফ এ ওয়ার্ড অর ফ্রেজ at the beginning of a succeeding clauses or lines for emphasis and rhythm. এখানে কি হচ্ছে, যে have glimpses, have sight। অ্যানাফোরা কি বললাম, এর আগের দিনও বলেছিলাম যে রিপিটেশন অফ এ পার্টিকুলার ওয়ার্ড অর ফ্রেজ, যে কোনো ক্লজের প্রথমে থাকবে বা একটা সাকসেসিভ সেন্টেন্সের প্রথমে থাকতে পারে, সেটাকে আমরা অ্যানাফোরা বলি। তো এখানে দেখো হ্যাভ ইউজ হয়েছে, দিস ইজ অ্যানাফোরা। নেক্সট হচ্ছে অ্যাসোনেন্স। অ্যাসোনেন্স কি, অ্যালিট্রেশন যদি কনসোনেন্ট সাউন্ড হয়, অ্যাসোনেন্স হবে vowel sound। এখানে দেখো, the world is too much with us late and soon, the world is too much with us, এখানে ইউ সাউন্ডটা দেখো, উ সাউন্ডটা যেন বারবার রিপিট হয়েছে। ওকে, দিস ইজ অ্যাসোনেন্স। আর একটা অ্যাসোনেন্স কি আছে, ও সাউন্ড। ওকে, এই যে টু, এই যে ও সাউন্ড বারবার রিপিট হয়েছে, এটাকে বলছি আমরা অ্যাসোনেন্স। এটাও অনেক জায়গাতেই দেখতে পাবে পোয়েট্রির। নেক্সট হচ্ছে অ্যাপোস্ট্রোফ। অ্যাপোস্ট্রোফ মানে হচ্ছে কোন একটা জিনিসকে ডাকা, কোন একটা জিনিসকে উদ্দেশ্য করে কিছু বলা, উইদাউট এক্সপেক্টিং যে সে তোমাকে রিপ্লাই ব্যাক করবে, সেটাকে অ্যাপোস্ট্রোফ বলি। কবি এখানে গ্রেট গড বলেছেন, কবি বলেছেন গ্রেট গড। নেক্সট হচ্ছে অক্সিমোরন। এই সর্ডিড বুন আশীর্বাদ, সর্ডিড হচ্ছে তিক্ততা, নিট ডিসগাস্টিং, মানে আশীর্বাদ কিন্তু একটা ডিসগাস্টিং আশীর্বাদ, সেটার কথা এখানে বলা হয়েছে। এছাড়াও তুমি মেটোনিমি পেয়ে যাবে এখানে এই পার্টিকুলার পোয়েমের মধ্যে, এন্ড স্টপ লাইন পেয়ে যাবে, ক্যাজিউরা পেয়ে যাবে, এগুলো সব স্টাডি ম্যাটেরিয়ালসে দেওয়া থাকবে, মানে এগুলো টানতে গেলে অনেকটাই লং হয়ে যাবে। ওকে, নাও লেট আস ডিসকাস অ্যাবাউট স্ট্রাকচার। এই পোয়েমের স্ট্রাকচারটা কি সেটা আমরা দেখি। সমস্ত ফিগার্স অফ স্পিচ কিন্তু ওখানে বর্ণনা করা নেই, আমি পরিষ্কারের কথা বলছি, কারণ ওগুলো একটা একটা করে গুলো অনেক সময় খেয়ে যাবে। তো দ্যাট ইজ দ্য রিজন আমি এখানে স্পেসিফিক কিছু দিয়ে দিয়েছি, কিছু স্টাডি ম্যাটেরিয়ালসে আছে, দুটোকে কম্বাইন করে তোমরা দেখো।
দেখো রাইম স্কিম এর কথা কি, শুন বুন এ এ, তাই তো আমরা জানি কোয়াট্রেন্স। এই পার্টিকুলার পোর্শনটা কি বলে, অক্টাভা। এই পার্টিকুলার পোর্শনটা কি বলে, সেস্টেট, তাই তো সনেটের। এবার এখানে দেখো সনেটের এক একটা কোয়াট্রেন্সের রাইম স্কিম কি, এ বিবিএ এ বিবিএ, দুটো কোয়াট্রেন আছে, দুটো কোয়াট্রেন এ বিবিএ এ বিবিএ। দেখো শুন এ, বুন বি, পাওয়ার্স আওয়ার্স বিবি, ওকে। মুন এ, এখানে টিউন এ, মিলছে। আওয়ার্স ফ্লাওয়ার্স বিবি, তাহলে এ বিবিএ এ বিবিএ মিলে গেল। এবার সেস্টেটে এসো, সেস্টেটে দেখো সি ডি বি, এখানে দেখো সি, আবার বি লি, এখানে দেখো সি সি, বি লি সি, এটা হচ্ছে সি। আবার দেখো আউটন ফারলন হর্ন, এটা হচ্ছে ডি, মিলছে। তাহলে রাইম স্কিম হচ্ছে এইটা, এটা হচ্ছে অক্টোবা, এই পোর্শনটা অক্টোবা বলছি, এই পোর্শনটাকে সেস্টেট বলছি। আর কি বলেছিলাম, এইখান থেকে এখানে আসার, এখানে দেখো বেশিরভাগ জায়গা থেকে উই ইউজ করা হয়েছে আর এখানে আই ইউজ করা হয়েছে, ওকে। তাহলে এখান থেকে এখানে আসার ফার্স্টটা কি বলেছিলাম, আরেকবার ঝালিয়ে নাও, ভল্টা, কি ভল্টা, এটা মাথায় রেখো। নেক্সট আবার মিটার নিয়ে আলোচনা করব, কারণ আমি প্রথমেই বলেছিলাম when I was teaching you about the sonnet itself, সনেটের ডেফিনেশন দিতে গিয়ে বলেছিলাম সনেট কি। তখন বলা হয়েছিল সনেট ইজ এ শর্ট লিরিক পোয়েম অফ 14 লাইন্স যেখানে আয়াম্বিক পেন্টামিটার দ্বারা তৈরি। না হোয়াট ইজ দিস আয়াম্বিক পেন্টামিটার, এই ব্যাপারটা একটু দেখো। আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটারকে যদি খুব ভালোভাবে বুঝতে হয় তাহলে এটিকে তিনটি ভাগে ভাগ করতে হবে। একটি হলো আয়াম, তারপরে পেন্টা এবং মিটার। এখানে মিটার ব্যাপারটি বোঝার চেষ্টা করো। খুব সাধারণ কথায় মিটার হলো কোনো কবিতার ছন্দের একটি প্যাটার্ন বা কবিতার ছন্দ বোঝানোর জন্য কবিতায় যে বিটস ইউজ করা হয় সেটিকে আমরা মিটার বলি। এইবার পেন্টা ব্যাপারটা কি, পেন্টা মানে 5 বা 5, তাহলে পেন্টামিটার হলো 5টি ছন্দ বা 5টি প্যাটার্ন। এবার এসো আয়াম্বিকে, যে কোনো ওয়ার্ড বা শব্দ কতগুলো ইউনিট বা ব্লক দিয়ে তৈরি হয় উচ্চারণের ক্ষেত্রে, যেটিকে আমরা সিলেবল বলি। যেমন ধরো কম্পেয়ার, এই পার্টিকুলার শব্দটিকে যদি উচ্চারণ করো তাহলে এখানে উচ্চারণ হবে কেমন ভাবে, একবার হবে কম এবং দ্বিতীয়বার হবে প্যার, কম প্যার, কম প্যার। তাহলে আমরা উচ্চারণের নিরিখে এটা বলতেই পারি যে কম্পেয়ার শব্দটি দুটো সিলেবল দিয়ে তৈরি। যে কোনো একটি শব্দে এই দুটো সিলেবলের প্রথম সিলেবলটি যদি আনস্ট্রেসড হয় এবং দ্বিতীয় সিলেবলটি যদি স্ট্রেসড হয় তাহলে সেটিকে আমরা আয়াম্বিক বলি। এখানে আনস্ট্রেসড ব্যাপারটা কি, আনস্ট্রেসড মানে হলো উচ্চারণের সময় যখন আমরা খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন বোধ করি না। যেমন কম্পেয়ারে কম খুব বেশি জোর নেই, কিন্তু পেয়ার টেনে যেন বলতে হচ্ছে। তো এই কম্পেয়ারের কমটা আনস্ট্রেস বলছি কারণ এখানে উচ্চারণে আমরা সেইভাবে জোর দিচ্ছি না। আবার পেয়ার, পেয়ার যখন এই সিলেবলটিকে যখন উচ্চারণ করছি তখন আমাদেরকে জোর দিতে হচ্ছে, স্ট্রেস, স্ট্রেস মানে হচ্ছে চাপ। আমরা বলি না স্টুডেন্টরা স্ট্রেসে আছে মিনস চাপে আছে, ঠিক তেমন এখানে স্ট্রেস এবং আনস্ট্রেস মিনস যেটাতে আমরা চাপ দিচ্ছি উচ্চারণের সময়, যে সিলেবলটাতে আমরা জোর দিচ্ছি সেটা হচ্ছে স্ট্রেস সিলেবল, যেটাতে জোর দিচ্ছি না সেটাকে আনস্ট্রেস সিলেবল। তাহলে কম্পেয়ার এই পার্টিকুলার শব্দে দুটো সিলেবল ইউজ করা হয়েছে, একটা হচ্ছে কম, একটা হচ্ছে পেয়ার। এখানে কমে আনস্ট্রেস সিলেবল কারণ খুব বেশি জোর দেওয়ার প্রয়োজন পড়ছে না, পেয়ার হচ্ছে স্ট্রেস সিলেবল যেখানে খুব বেশি জোর দিতে হচ্ছে। তাহলে এইটাকে বলছি আমরা আয়াম্বিক বা আয়াম। তাহলে এবার আয়াম্বিক পেন্টামিটার ব্যাপারটা কি, কমপ্লিট সেন্সে যদি আমরা এবার একটু বোঝার চেষ্টা করি তাহলে হলো আয়াম্বিক পেন্টামিটার কবিতার একটি ছন্দ যেখানে 5টি মিটার বা প্যাটার্ন এবং 10টি সিলেবলের উপর বেস করে কবিতার প্রতিটা লাইন লেখা হয়ে থাকে। যেমন দেখো শেক্সপিয়ারের বিখ্যাত একটি সনেট শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে। এখানে লক্ষ্য করো শ্যাল আই, এখানে শ্যালটা হচ্ছে আনস্ট্রেস সিলেবল, আইটা হচ্ছে স্ট্রেস সিলেবল। কম্পেয়ার, কমটা হচ্ছে আনস্ট্রেস, পেয়ারটা হচ্ছে স্ট্রেস। দি টু, দিটা আনস্ট্রেস, টুটা হচ্ছে স্ট্রেস। আ সাম, সাম দেখো জোর দিতে হচ্ছে সামে, সামটা হচ্ছে স্ট্রেস, আটা হচ্ছে আনস্ট্রেস। মোস্ট ডে, ডে বলতে গিয়ে আমাদেরকে যেমন টেনে বলতে হচ্ছে ডে, তাহলে এখানে ডেটা হচ্ছে স্ট্রেস এবং মোস্টটা হচ্ছে
আনস্ট্রেসড। তাহলে আয়াম্বিক পেন্টামিটার সিম্পলিফাইড ওয়েতে যদি বোঝার চেষ্টা করি, তাহলে আয়াম্বিক পেন্টামিটার আর কিচ্ছু নয়। আয়াম্বিক পেন্টামিটার হচ্ছে কোনো একটি কবিতায়, যে কোনো কবিতার একটি ছন্দ যেখানে 5টি মিটার বা প্যাটার্নকে ব্যবহার করা হয় 10টি সিলেবলের উপর বেস করে। সিম্পলি কবিতার যে কোনো একটা লাইন লেখা হবে 5টি মিটার এবং 10টি সিলেবল ব্যবহার করে, সেটাকে আমরা বলবো আয়াম্বিক পেন্টামিটার। তাহলে আশা করি তোমাদের কাছে পোয়েমটা ক্লিয়ার হয়ে গেল। পোয়েমের সমস্ত সেগমেন্ট ধরে আলোচনা করা হয়েছে। এরপরেও যদি কোনো কিছু বাকি থেকে যায় তাহলে অবশ্যই তোমরা স্টাডি ম্যাটেরিয়ালসটা ফোকাস করো। দেয়ার দ্য ভ্যাকিউম উইল বি ফিল্ড আপ। থ্যাংক ইউ। আবার দেখা হবে নেক্সট ক্লাসে। ওয়ার্ড শট শেষ, আবার নেক্সট একটা পয়েন্ট নিয়ে আমরা আসছি। এই ধরনের এডুকেশনাল ভিডিও আরও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এলিট পরিবারের মেম্বার হয়ে যাও। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, নলেজ ওর্থ শেয়ারিং।